সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি নাজমুস সালেহি। 1971-এ পুরো বিশ্বকে চমকে দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এরপর শুরু হয় দেশ গঠনের কাজ, কিন্তু তা হোঁচট খেয়েছে বারবার। গণতন্ত্র ও অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিবারই বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে বাংলার মানুষকে। স্বাধীনতার 53 বছর পরও ঘুরে ফিরে আসে একই প্রশ্ন: কতটা এগোলো বাংলাদেশ, আর কত দূর মানুষের বিজয়? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় দেশ গঠনের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন তাহসিন রিয়াজ, সহ মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি, এবং তার সঙ্গে সহ আলোচক হিসেবে থাকবে আমাদের সবার পরিচিত জাহিদ উর রহমান, যিনি একাধারে রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন সংস্কার কমিশনের একজন অন্যতম সদস্যও বটে। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে জানিয়ে দিব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বাঙালির ঐক্যের অনন্য নজির মুক্তিযুদ্ধ। বিজয় দিবসকে ঘিরে বর্ণিল সাজে রাজধানী। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনী বা কবে, জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক রহমান। 71-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা 50,500 কোটি টাকা। হাইকোর্টকে জানালো কেন্দ্রীয় ব্যাংক। রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তে রুল। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী দুই দেশ। এবং 2 দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। হাসিনা আমলে অবসরে পাঠানো 764 জন ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা, জানালেন জনপ্রশাসন সচিব। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রধান শিরোনামগুলো। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আলোচনায়। আমরা আলোচনাটা আজকে আসলে শুরু করতে চাই ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে দিয়েই। এই যে 53 বছরের যে আমাদের স্বাধীনতার সুদীর্ঘ ইতিহাস, এরপরে এসেও 2024 সালে 1971 সালের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একই আকাঙ্ক্ষা, একই অভিপ্রায়ে 2024-এ একই রকমভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হলো ছাত্র জনতাকে, বাংলার মানুষকে। আসলে 53 বছর প্রেক্ষাপট বদলালো না কেন? আসলে প্রেক্ষাপট কেন বদলালো না? কারণ প্রেক্ষাপট তৈরির জায়গাটা একটু যাই আমরা। পূর্ব পাকিস্তান আসলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা কি অভিযোগ করছিলাম? আমরা অভিযোগ করছিলাম পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার, জনগণ বৈষম্যের শিকার, এবং এটা নিয়ে ইকোনমিস্টরা তত্ত্ব দেখিয়েছেন যে পূর্ব পাকিস্তানকে এক ধরনের অভ্যন্তরীণ উপনিবেশ হিসাবে ব্যবহার করেছে। এখানকার সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানের, মানে উপনিবেশের সাথে মানে একটা দেশের ডিফারেন্সটা কোথায়? অনেকে বলে না যে মুঘলরাও তো ইনভেট করেছে, ব্রিটিশরাও করেছে। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে মুঘলরা এটাকে তাদের রাষ্ট্র হিসাবে নিয়েছে, সে এখানে থেকেছে, জীবনযাপন করেছে, এখানে মরেছে, ও সম্পত্তি তার আদি নিবাস সেই মধ্য এশিয়াতে নিয়ে যায়নি। ইউরোপিয়ানরা কলোনি বানিয়েছে, এখানকার সম্পদ সে নিয়ে চলে গেছে। সো এই ছিল অভিযোগ আমাদের। এই করতে করতে আমাদের অভিযোগ কি? আমরা বৈষম্য। 70 সালে নির্বাচন হলো, সোনার বাংলা শ্মশান কেন? আমরা তুলনা করে দেখিয়েছি। না, মজার আবার বৈষম্য, আমাদের এখানে সমস্যা। সেটাই আমরা আবার এখানে এসে শুনলাম, আমাদের প্রাথমিকভাবে কোটা আন্দোলন, তার পরবর্তীতে সেটা তো ব্যাপ্তি বাড়লো। সো 70 সালে যখন আরেকটু যদি আমরা এগোতে থাকি, আমরা বৈষম্যর সমাধান চাইলাম কিভাবে? শেখ মুজিবুর রহমান 66 সালে 6 দফা দিলেন যে আমাদের বৈষম্য মুক্তির একটা পথ হচ্ছে 6 দফার ভিত্তিতে যদি আমরা পাকিস্তানকে এভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের বৈষম্য মুক্তি হবে। নির্বাচনে গেলেন এবং বলা হলো যে ওটা কিন্তু একটা সংবিধান সভাও ছিল, একটা নতুন সংবিধান লেখা হবে যেখানে আমাদের এই যে যা যা ওনার প্রস্তাব ছিল সেগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করা হবে। ম্যান্ডেট পেলেন। আমরা স্মরণ রাখবো ইয়াহিয়ার মতো একটা সামরিক শাসকের সময়ও একটা ভালো নির্বাচন হয়েছিল। সমস্যা কি হলো? ট্রান্সফার অফ পাওয়ারটা স্মুথ হয়নি, ওনাকে ক্ষমতা দেয়া হলো না। টেকনিক্যালি এই কারণেই পরবর্তীতে যাবতীয় যা যা ঘটলো আমাদের খুব আগেই ছিল, কিন্তু ট্রিগারিং ফ্যাক্টর কি? ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে এই যে ক্ষমতা হস্তান্তর। সুতরাং একটা রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্র টিকে থাকার প্রধান প্রশ্ন হচ্ছে ক্ষমতা ঠিকঠাক মতো হস্তান্তর হওয়া। বাশার আল আসাদের সাথে কি সমস্যা হয়েছিল? একই।
উনি এবং ওনার বাবা মিলে 51 বছর 53 বছর 71 থেকে ঘটনাচক্রে 24 এটা 24 পর্যন্ত 53 বছর তারা 71 থেকে আপনি একটু মিলিয়ে নেন আমাদের হাফিজুল আসাদ মাঝখানে থেকে একটু, শুরু। এবং এই শেখ পরিবার আমাদের মাঝখানে একটু ইন্টারাপশন আছে, কিন্তু সেটাও একই বছর ঘটনাচক্রে। আচ্ছা, তো খেয়াল করে দেখুন, উনিও নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকতে চাইছেন, ক্ষমতায় থাকতে চাওয়ার কারণে, এবং পরবর্তীতে রীতিমতো গৃহযুদ্ধ হয়ে গেল, এবং সিরিয়ার অ্যাপারেন্টলি উনি পালিয়েছেন, কিন্তু সিরিয়া একটা স্টেট হিসাবে টিকে থাকবে কিনা এই প্রশ্ন এখন আছে। মানে গোড়ায় তাহলে কি দাঁড়ালো? ভালো নির্বাচন সেটা হওয়া এবং নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হওয়া। 70-এ ওটা হয় নাই, তাই আমাদের এই রীতিমতো পাকিস্তান ভেঙে গেছে, আমরা স্বাধীন হয়েছি। পরবর্তীতেও আমরা দেখবো আসলে বাংলাদেশের যত জায়গায় সমস্যা হয়েছে, সেটা আমি শুধুমাত্র শেখ হাসিনার কালের কথা বলছি না, তার আগে আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা জায়গায় আসলে আপনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন। সো আমরা যেহেতু এই চেষ্টা করেছি, করতে যখন আপনি যাবেন তখন আপনাকে অনিবার্যভাবে স্টেটের স্ট্রাকচার ভেঙে ফেলতে মানে হবে। দেশ গঠনের যে রাজনীতি সেটা স্বাধীনতা হবে না। পরবর্তী সময়ের এগোয়নি, সেটা এগুলোর কারণ ওইটাই আমি বারবার বলছি, কারণ আপনি তো যখন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকতে চাইবেন তখন আপনাকে জনগণের সামনে দাঁড়াতে হবে, আপনি তখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তুলবেন, আপনি তখন মানুষের অধিকার নিশ্চিতের চেষ্টা করবেন, আপনি মানুষকে নিপীড়ন করবেন না, মানুষের দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজন, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর ব্যবস্থা করবেন। আপনি ভালো লোক না হলেও করবেন, কারণ আপনি চাইবেন আপনি আবার নির্বাচিত হন, আর যিনি বিরোধী দলে আছেন তিনি চাইবেন তিনি যেন ক্ষমতায় যান। সুতরাং এই প্রসেসটা তো আমাদের এখানে বারবার, মানে আমরা কেউ কেউ বলি না 75 পরবর্তী সময় আমাদের দেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করা হয়েছিল 75-এর আগেই চতুর্থ সংশোধনীর মাধ্যমে। সো ওই যে আমাদের যাত্রা মুখ থুবড়ে তখন থেকে পড়লো, বিভিন্ন সময় হয়েছে, আর সর্বশেষ গত রেজিমের সময় 14 সাল থেকে যদি ধরি 10 বছর অন্তত 24টা আগাতে পারেননি, এই নির্বাচন ম্যানিপুলেট করার কারণেই আমাদের আজকে আবার ওই নতুন কথাগুলো বলতে হচ্ছে, মানে পুরোনো কথাগুলো নতুন করে বলতে হচ্ছে, এবং এগুলো আসলে ক্রমাগত বলে যেতে হবে। আমি মনে করি যতদিন না আমরা এই গণতান্ত্রিক বেসিক কিছু জিনিস নিশ্চিত করতে না কিন্তু ভাই একটা তো বিষয় যে আমাদের রাজনৈতিক দলগুলো মানে আমাদের সামনে এমন কোনো কিছু হাজির করতে পারছেন না যেটার উপর আমি আস্থা রাখতে পারছি যে আগামী 15-20 বছর আমরা এই জিনিসটা প্র্যাকটিস করলে আমরা হচ্ছে দেশ গঠনের রাজনীতিতে অন্তত এত % এগিয়ে যাওয়ার একটা জায়গা থাকে। তারা এই রূপরেখাটাও আসলে করছে না, এটা করছে না, এবং এটার জন্য তাদের উপরে চাপ তৈরি করতে হবে। এই যে আমরা এই কথা বলছি, নাগরিক কমিটি আছেন, ওনাদের কেউ কেউ হয়তো একটা রাজনৈতিক দলে যাবে বলে শোনা যায়, কিন্তু এইটা তো সোশ্যাল প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবে। তাদের কাজ কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজ কি হবে? আদার পিপল কাজ কি হবে? প্রত্যেকের কাজ আসলে এই, এবং এটাই প্রসেস, এটার মধ্যে কোনো শর্টকাট আসলে নেই। যেতে পারে, আমি তাত্ত্বিকভাবে বলছি, ভবিষ্যতে যে নির্বাচন হবে তাতে যিনি নির্বাচিত হবেন সম্ভাবনা আছে তিনিও পাপে ছলাবেন। আমরা কি করতে হবে? আমাদের এই শোরগোলটা চালিয়ে যেতে হবে, এবং আমি এখনো মনে করি সেই যিনি ক্ষমতায় আসুন তিনি যদি পরের নির্বাচনটা ম্যানিপুলেট করে জেতার চেষ্টা না করেন তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তখন ওনারও ভয় থাকবে আমাকে তো নির্বাচিত হতে হবে, এবং আমরা যখন চাপ তৈরি করব, ধরুন মানুষ এটা বোঝে নাই, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বুঝিয়ে দিতে পারি সরকার কিন্তু এটা খারাপ করছে, এটা খারাপ করছে, উনি কি এই ভয়টা পাইয়ে দিতে হবে, সো দ্যাট তারা তাদের নাগরিক হিসেবেও আমাদের যে দায়িত্ব সবাইকে সেই জায়গায় একটা গণতন্ত্রের লড়াই একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি একটা উদাহরণ দিই, ইটালিতে জর্জিয়া মেলানি যে ক্ষমতায় আছেন তার দল মুসোলিনির ফ্যাসিস্ট পার্টির, তার সাথে সেটা লেগেসি আছে। মুসোলিনির কবরে এখন হাজার হাজার লোকজন দেখতে যায়, এবং ফ্যাসিস্টদের একটা বিশেষ কায়দা স্যালুট আছে হাত সামনে দিয়ে, এটা দেখানো নিষেধ ছিল, ইটালিতে দেখানো হয় এখন। তো যে কথাটা বলছিলাম, ইটালির মানুষকে আবার গণতন্ত্রের ফাইট করতে হচ্ছে। সো এটা একটা নেভার এন্ডিং ফাইট, কিন্তু এটা এমন না যে আমরা গণতন্ত্র এনশিওর করলাম তারপর সব ঠিক, নট নেসেসারিলি। রিয়াজ, একটু আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে এইরকম যে ভাই তো বললেন একেবারে আমাদের জন্মলগ্ন ইতিহাস টেনে, তা আমরা তো বয়সে তরুণ, মানে এই যে দেশের জন্য জীবন দিতে যাওয়ার যে বোধ এবং দেশের জন্য জীবন না দেওয়া ছাড়া আসলে দেশকে আর মানে মুক্ত করা যাচ্ছে না, এরকম জায়গা থেকে আপনারা আসলে 24-এর গণ অভ্যুত্থান, এই প্রেরণাটা আসলে আপনারা কিভাবে, মানে শাসন ব্যবস্থা সামগ্রিক মিলে বোধটার জায়গাটা যদি একটু বলতেন, কেন এই জীবন দিতে যাওয়া? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিজয়ের মুহূর্তে আছি, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা যারা আমাদেরকে দেখছেন। যে বিজয় থেকে আসলে 24-এর বিজয় আমরা ধাবিত হয়েছি, যে বিজয় থেকে শিক্ষা নিয়ে, যে বিজয় থেকে অনুপ্রেরণা নিয়ে, যে বিজয় থেকে শক্তি নিয়ে আমরা 24-এ 16 বছরের যে ফ্যাসিস্ট আমরা তার পতন ঘটিয়েছি। আজকের 24-এর যে বিজয়, 16 ডিসেম্বরের যে বিজয়, এই যে বিজয় দিবস, এই বিজয় দিবস ভিন্ন রকম, এই বিজয় দিবসের উদযাপনটাও ভিন্ন রকম হওয়া উচিত।
আর সেই ওনারশিপ থেকে হওয়া উচিত, ৭১-এর ওনারশিপ থেকেও হওয়া উচিত, ২৪-এর ওনারশিপ থেকেও হওয়া উচিত। সো বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর সাথে সাথে আজকে একটি বিষয় আমি বলে তারপর আপনার কনটেক্সটে আমি যাব। আজকে জাতীয় নাগরিক কমিটির একজন মুখ্য সংগঠক, যিনি এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে লম্বা সময়ে তার স্যাক্রিফাইস রয়েছে, তার ত্যাগ রয়েছে এবং দেশ গঠনে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের সংগ্রামী ভাই মোহাম্মদ আতাউল্লাহ। তার উপর আজকে ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে খুব নৃশংসতম হামলা হয়েছে এবং পতিত স্বৈরাচার এই ফ্যাসিস্ট সরকার যেটি ছিল এতদিন ধরে, তাদের দোসররা তাদের উপর খুব নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সেখানকার কর্তব্যরত যারা ছিলেন, এসপি থেকে শুরু করে ওসি থেকে শুরু করে যারা সেখানে প্রোটেকশনের দায়িত্বে ছিলেন, সাধারণ নাগরিক হিসেবে এই প্রোটেকশন দেওয়ার দায়ভারটা তাদের উপর ছিল। আমরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস চাই না। আমরা তার সুস্থতা কামনা করি এবং জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। সেটার জন্য আমরা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যেই পদক্ষেপ গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো। যে প্রশ্নটি করেছেন যে আসলে অনুপ্রেরণাটা কেমন ছিল, কোথা থেকে ছিল, দেখুন ভাইয়া যেটা বলছিলেন আসলে প্রেক্ষাপট তো ওটাই। আপনি দেখবেন যে ৭১-এর লড়াইটা আসলে বৈষম্যের বিরোধী লড়াই ছিল। যখন নির্বাচন হলো আমরা দেখলাম যে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে তাদের অনীহা ছিল। সেই অনীহা থেকে মানুষ তাদের যে মুক্তির দাবি কিন্তু জানান দেওয়া শুরু করেছে। আর সেই মুক্তি থেকেই কিন্তু আসলে আলাদা একটি দেশ গঠন, আলাদা একটি মানচিত্র, আলাদা একটি লাল সবুজের পতাকা। তো সেই মুক্তির যে ধারাবাহিকতা, সেই মুক্তির ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতেই সেই মুক্তির নেশাই কিন্তু ২৪-এ আমরা এত বড় আন্দোলন আমরা দেখেছি, যেখানে আমরা দেখেছি যে সকল বয়সের মানুষ, একেবারে ছাত্রদের থেকে শুরু করে নাগরিকদের থেকে শুরু করে সবচেয়ে বেশি স্টেক হোল্ডার এই আন্দোলনের নারীরা, তাদেরকে আমরা দেখেছি একেবারে সম্মুখভাগে থেকে তারা এই আন্দোলনে শক্তি জুগিয়েছেন, আন্দোলনকে তারা ত্বরান্বিত করেছেন, এই আন্দোলনের সফলতা নিয়ে এসেছেন। তো দেখুন এটি হচ্ছে আমাদের যেটা বলছিলেন ডেমোক্রেসি, এটা একটা প্রক্রিয়া। আপনি ইটস নট দ্যাট যে ২৪-এর গণঅভ্যুত্থান ৫ তারিখে ৫ই আগস্ট স্বৈরাচার পালিয়ে গেছে তার মানে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে। এটা নেভার এন্ডিং প্রসেস। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা অব্যাহত থাকবে। তবে আমরা যেখানে বারবার হোঁচট খেয়েছি সেই জায়গাগুলো থেকে তো আমাদের শিক্ষাও নিতে হবে। কিন্তু সেই শিক্ষার জায়গায় রাজনৈতিক দলগুলোকেই তো আসলে সেই দেশ গঠনের কাজটি করতে হবে, তাদের হাত ধরে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা রাজনৈতিক দলগুলোকে কিছুটা অতীত থেকে শিক্ষা নিল, বদলালো না? বদলেছে। আমি বলবো না যে বদলায়নি। এরকম দোষারোপের রাজনীতি আমরা করতে চাই না, এটি আমরা অনেক দেখেছি। আমরা বরং ভালোটা বলতে চাই, আর যেটা খারাপ সেটাও আমরা বলবো, সেটা বলবো না এমনটি নয়। দেখুন আমরা যদি দেখি যে বিশেষ করে এখন যে বর্তমান রাজনৈতিক দলগুলো আছেন, আমরা যদি দেখি যে তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন, তার প্রত্যেকটি কার্যক্রম কিন্তু প্রশংসনীয় হচ্ছে, সাধারণ মানুষ এটাকে পজিটিভলি নিচ্ছে। অন্যান্য রাজনৈতিক দল যদি আমরা বলি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক দল, তারা কিন্তু এখন যে তারুণ্যের যে ভাষা, বাংলাদেশের জনগণের যে পরিবর্তনের ভাষা, এই ভাষাটা কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, তৃণমূলে সেই পরিবর্তনের ছোঁয়া হয়তো এখনো লাগেনি। তৃণমূলে বিভিন্ন জায়গায় নিকৃষ্টতম জঘন্যতম অভিযোগ আমরা শুনছি, এটি আছে, এটি বাস্তবতা আছে, সেটিকে আমি অস্বীকার করছি না। তবে প্রত্যেকটি দলের হাইকমান্ডের পক্ষ থেকে কিন্তু এই পজিটিভ বার্তাগুলো তাদের দলের অথবা না হোক অন্তত এই ভাবনাটা শুরু হয়েছে, এটিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের তারুণ্যের যে ভাষা, তারুণ্যের ভাষাটা তাদের বোঝা জরুরি। দেখুন আমরা কিন্তু এই পরিবর্তনের নেশায়, মানে ইটস নট দ্যাট যে শুধুমাত্র শেখ হাসিনাকে চলে যেতে হবে বা তাকে পতন করা হবে, এটি কিন্তু এই আন্দোলনের দাবি ছিল না। এই আন্দোলনের দাবি ছিল কিন্তু সুন্দর একটি বাংলাদেশের স্বপ্নে। এই আন্দোলনের দাবি ছিল কিন্তু নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠায়। তো দেখেন আমরা এই জন্যই বারবার বলি যে আপনারা একটু সময় দেন, এই সরকারকে একটু সহযোগিতা করেন। এই সহযোগিতা, যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, যেই বেসিক যে সংস্কারগুলো হওয়া জরুরি, অ্যাটলিস্ট কনস্টিটিউশনাল যে জটিলতাগুলো আছে, নির্বাচন ব্যবস্থার যে সংস্কার প্রয়োজন আছে, ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপারগুলো বারবার উঠে এসেছে, আমাদের আগামী নির্বাচনটা সেটা কি পদ্ধতিতে হবে, সেটা কি আমরা যদি বলি যে অনেকগুলো আলোচনা এসেছে, বিভিন্ন দল বলেছেন আনুপাতিক হারে হচ্ছে এই নির্বাচনটি হতে পারে, অনেকে বলেছেন যে আগের যে প্রক্রিয়া ছিল যেটা সরাসরি ভোটের মাধ্যমে আমরা দেখেছি সেটা হতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের ভাবনার জন্য সময় প্রয়োজন। সেই সময়গুলোও আমরা আসলে চাই সরকারকে দিতে, সেই সহযোগিতাটা আমরা করতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আবার একটু ফিরতে চাই যে মানে রিয়াদ যেহেতু ব্যাপারটা তুললো সংস্কারের ব্যাপারটা, এখন কিন্তু 10টা কমিশন হয়ে গেছে সংস্কারের জন্য, এবং এত সংস্কার করতে হবে, বিশাল কিন্তু কর্মপরিকল্পনা, প্রতিবেদনও আমরা 2-1টি কমিশনের দেখেছি। স্বাধীনতার 53 বছর পরে এসে যদি রাষ্ট্র গঠনের জন্য এত কাজ এখনো বাকি থাকে, হলোটা কি? সংস্কার আসলে একটা কথা খুব শোনা যায়, চলমান প্রক্রিয়া। আমি এখানে একটা জিনিস একটু কোট করতে চাই। একটা বিখ্যাত বই আছে, হাউ টু সেভ এ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। এটা মানে এই বইটাতে আলাপের একটা জায়গায়
রাইটাররা যিনি বলেছেন, গিন্সবার্গ এবং আজিজ হাক, এটা রাইটার, কনস্টিটিউশন সম্পর্কে বলছেন, এটা ট্রু ফর এভরিথিং। সেটা হচ্ছে কনস্টিটিউশন আসলে একটা সফটওয়্যারের মতো করে দেখা উচিত, এটা আপগ্রেডেশন লাগে খুব রেগুলারলি, প্রয়োজনের তাগিদে। সময়ের তাগিদে, প্রয়োজনের তাগিদে। এটা হবে, আপনার আসলে কিছু করার নেই। যেমন ধরুন ভোটিং নিয়ে, আমি যে কমিশনে আছি, আগে ইভিএম নিয়ে আলাপ হচ্ছিল, আমরা এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, কিন্তু এখন বিভিন্ন জায়গায় ধরুন আমরা প্রবাসীদের ভোটার করতে চাই, এখন তো অনলাইন, এগুলো সাজেশন আসছে, আমরা এগুলো সিদ্ধান্ত এখনো নেইনি। অনলাইনে আপনি একসময় যেভাবে করতে পারতেন, সম্ভাবনা ছিল যে এটা হ্যাক হয়ে যায় কিনা, এটা কিনা সেটা কিনা, কিন্তু এই কিছুদিনের মধ্যে এখন ব্লক চেইন এসছে, যেটা অনেক সিকিউরড, যেটা একটা নতুন জিনিস আবার আসলো। তো আপনি এখন আপনার নির্বাচনে কি এটা ঢোকাবেন কি ঢোকাবেন না, কয়দিন পর দেখবেন হয়তো আরও একটা অল্টারনেটিভ, আপনি একটা আইন লিখে ফেললেন যে এটা এই হবে, কিন্তু কিছুদিন পর দেখলেন যে আরও বেটার কিছু আসছে। আপনি ডিজিটাল স্ফিয়ারে নিরাপত্তার জন্য করতে গেলেন, কয়দিন পর দেখবেন এখন এআই যে জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে ভিডিও এবং কথা মিলে, সো আপনার ক্রমাগত এটা করতে হবে। তবে আমি আপনার সাথে এটা একমত, 53 বছরে আমাদের যে পরিমাণ সংস্কার হওয়ার দরকার ছিল, সেটা সংবিধান এবং অন্যান্য ক্ষেত্রে, এগুলো আমরা করতে পারি নাই। কারণ ভালো সংস্কার সব একটা কথা একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে একটা ভালো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রকে আমরা এভাবে বলবো, যে রাষ্ট্রে সরকার জনগণকে ভয় পায়, এটা হচ্ছে একটা উদার গণতান্ত্রিক দেশ। ও প্রতিটা পদক্ষেপ নেওয়ার সময় ভয় পাবে, মানুষ যদি আমাকে পছন্দ না করে তো আমার বিপদ হবে। আর উল্টো হচ্ছে একটা স্বৈরাচারী সরকার হচ্ছে জনগণ সরকারকে ভয় পায়। আমরা বিগত রেজিমের সময় দেখবেন আমরা সরকারকে ভয় পেতাম যে আমি গুম হয়ে যাই কিনা, আমি খুন হয়ে যাই কিনা, আমি গ্রেফতার হই কিনা। সো আপনি যখন জনগণকে ভয় পাওয়াতে চান, তখন আপনার হাতে কতগুলো টুল লাগবে। আপনি আইন বা চর্চা যা করবেন, সেটা চাইবেন এমন ভাবে রেখে দিতে যেটার মাধ্যমে আপনি নিপীড়ন করতে পারেন। এটা যদি শুধু বিগত সরকারকেই আমরা দায়ী করবো তা না। আমি আরেকটা উদাহরণ দিই, বিশেষ ক্ষমতা আইন। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এটা শুনতে শুনতে, যে দল বিরোধী দলে আছেন তারা ক্ষমতায় গেলে এই আইনটা তারা নিষিদ্ধ করবেন, বিলোপ করবেন। কিন্তু যখনই ক্ষমতায় যান তখন এই আইনটার এত মজা, এটা আপনি ব্যবহার করতে শুরু করেন। তো সুতরাং এগুলো তো হয়েছে কারণ আমাদের সরকারগুলো যেহেতু গণতান্ত্রিক হয়ে ওঠেনি ট্রুলি, আর আস্তে আস্তে তো এটা চরম স্বৈরাচারী হয়েছে, ফলে আপনি নিপীড়নমূলক সব কিছু করেছেন। তাই সংস্কার যতটুকু হওয়ার কথা ছিল ততটুকুও হয় নাই, কারণ মানে স্টেট চেয়েছে, সরকার চেয়েছে, আমরা তার ভয়ে কাঁপতে থাকি। সংস্কার শুনতে শব্দটা খুব ভালো লাগছে, ভালো কিছু পজিটিভ, কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর যেই ধরনের অ্যাক্টিভিটিস আমরা এখন দেখছি, অথবা তাদের প্রতি এই আস্থা রাখার জায়গাটাকেই, মানে আপনি ব্যক্তিগতভাবে আস্থা রাখতে পারছেন যে ভবিষ্যতে আবারও আরও কোনো এক সময় আরও অনেকগুলো সমস্যা, সেটা তো হচ্ছে যে প্রয়োজনীয় তাগিদে আসতেই পারে, সেটা বিষয়, কিন্তু বেসিক যে জায়গা, সেই জায়গাগুলো আমরা বেসিক অনেক কিছু পেরে উঠবো না। আপনি কি আশা করছি কিনা, মানে আস্থা রাখতে পারবো কিনা, রাজনৈতিক দলগুলো কি করবে কিনা, সেই অনেকগুলো করবে না। এবং আমি আস্থা রাখতে পারবো কিনা না, আমি বলে আমাকে আস্থা রাখা ছাড়া উপায় নাই। কিভাবে হবে? ধরুন আগে যারা দল আছে, আমরা ধরেন একটা আইডিয়াল সিচুয়েশনে একটা নির্বাচন হলো, পুরনো বড় দল জিতে গেল, নতুন নতুন রাজনৈতিক শক্তি আসবে, কিন্তু এগুলো কিভাবে পরিবর্তন হয়? ওনারা করলেন না, ওনারা কিছু করলেন না। এবং আমাদের রাজনৈতিক দল এবং পাবলিক ইন্টেলেকচুয়ালদের কাজ কি আসলে? আমাদের তো পাবলিক ইন্টেলেকচুয়াল বলে কিছু ছিল না, কিছু বুদ্ধিজীবী ছিলেন যারা বুদ্ধি বিক্রি করে আসলে একটা অথরিটেরিয়ান রেজিমকে ক্ষমতায় রাখাচ্ছে, যদি শেষ পর্যন্ত তাদের ক্রেডিবিলিটিও শেষ। 53 নাগরিক, 54 নাগরিক, 37 নাগরিকের স্টেটমেন্ট দেখলে আমরা হাসতাম একটা পর্যায়ে। কিন্তু ইন্টেলেকচুয়ালদের কাজও হচ্ছে এটা জনগণকে বোঝানো, এই জিনিস যদি হয় তোমার ভালো হবে। আর গ্রাসরুটের মানুষের কাছেও ডোর টু ডোর কমিউনিকেট কে করবে? রাজনৈতিক দল। ওনাদের যদি একটা দল তৈরি হয়, সেই দল কথার কথা যারা ক্ষমতায় গেলেন তারা করছেন না, তারা কিন্তু মানুষকে বোঝাবেন এই যে এগুলো কিন্তু হয় নাই, এই দল এটা করে নাই, আমি ভবিষ্যতে ক্ষমতায় আসতে চাই, আমি যদি ক্ষমতায় আসি আমি এই পরিবর্তনগুলো করব। এতে দুটো কাজ হয়, তার প্রতিও যেমন মানুষের সমর্থন আসে, আবার অন্য দলটা চাপ বোধ করে, আরে যেমন মানুষ তো এই জিনিসটা বুঝে গেছে। যেমন ধরুন শেখ হাসিনা পতনের পর ঢাকা শহরে অনেকগুলো সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, মানে আমি জানি না কতটুকু সংস্কার, আচ্ছা মানে আমি জানি না কতটুকু সংবিধান সংস্কার হবে, কিন্তু ভেরি ইয়াং পিপল ভার্সিটিতে পড়ছে, 1.5-2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে আছেন, আলোচনা করছেন, প্রশ্ন করছেন, এরকম রসকসহীন বিষয় বলবো, কিন্তু আমাদের এই সচেতনতা তো তৈরি হয়েছে। আমরা বিশ্বাস করি আমরা আস্তে 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 এগুলো আগাবে এবং আমরা পজিটিভ দিকে যাব। কিন্তু ওই আমাদের এই চাপটা রাজনৈতিক দলকে দিয়ে কাজটা কিন্তু করতে হবে। যখনই আমরা রাজনৈতিক দলকে দোষারোপ করার চেষ্টা করি, তখন জবাব হচ্ছে, আপনি যদি মনে করেন কোনো রাজনৈতিক দল ভালো না, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটা দল
খুলে, ট্রুলি তাই, খুলে আপনি মানুষজনকে সাথে নেন, আপনার কথাগুলো বোঝানোর বলেন চেষ্টা এবং করেন। আপনি বলেন ওরা খারাপ, সো আপনি আসেন। কারণ রাজনৈতিক দলের ব্যর্থতার সমাধান রাজনৈতিক দল ছাড়া আসলে হবে না, এটা হলো জরুরি জি। কথা। সেই জায়গায় যদি রিয়াজ একটু বলেন, ভাই একটু ইঙ্গিত দিয়েছেন যদি আরো নতুন নতুন দল আসবে, যদি আপনারা কোনো দল করেন সেক্ষেত্রে সেটা বলেছেন, এরকম কোনো সম্ভাবনা আছে, অথবা মানে এই মুহূর্তে আপনাদের ভাবনাটা কি? নাগরিক কমিটি নাগরিক কমিটির মতন করে থাকবে, তবে নাগরিক কমিটি থেকে আরেকটা রাজনৈতিক দল হবে। এটির সম্ভাবনা না, এটি আমরা অনেকটাই নিশ্চিত। আমরা গোছানোর চেষ্টা করছি, কাজ করছি, এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা হয়তো এই সুসংবাদটি আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এটা কিন্তু ডেমোক্রেসির বিউটি। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্রের যে সৌন্দর্যটা, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, যে সেখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে যারা রাষ্ট্রকে যেমন আপন করে নিবে, অনেকগুলো বিরোধী দল থাকবে যারা রাষ্ট্রের যারা পরিচালক আছে তাদের সমালোচনা করবে, তাদেরকে পথ দেখাবে, যদি তারা বিপথে যায় তাদেরকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আবার সঠিক পথে নিয়ে আসবে। যদি তাদেরকে সঠিক পথে আনার সুযোগ না থাকে, তাদেরকে সরিয়ে যেই ভোটাধিকারের কথা বলি, যেই মানুষের মত প্রকাশের কথা বলি, সেটার মাধ্যমে যারা ভালো করতে চায়, যারা মানুষকে বুঝিয়ে ভালোর জায়গায় নিয়ে যেতে পারবে, তাদের ম্যান্ডেট দিয়ে তারা ক্ষমতায় চলে আসবে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সো নাগরিক কমিটি বলি বা নাগরিক কমিটির মাধ্যমে যে দলটি সামনে আসবে, তারা তো অবভিয়াসলি যে গণঅভ্যুত্থানের কোর স্টেক হোল্ডার হবে, এবং 24-এর যে গণঅভ্যুত্থান যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে গেছে, যেই স্পিরিটের কথা আমরা বলি, যে গণঅভ্যুত্থানের স্পিরিটের কথা, শহীদদের যে সংবিধান, দেখেন সংবিধান কিন্তু আপনি রাজপথের দেয়ালে দেয়ালে আপনি খুঁজে পাবেন, লেখা হয়ে গেছে। আমাদের সংবিধান কিন্তু আমাদের দলের মূলনীতি কি হবে, আমাদের দলের আদর্শ কি হবে, আমাদের দলের পলিসি কি হবে, ফিলোসফি কি হবে, আমাদের দল কি ধরনের কার্যক্রম পরিচালনা করবে, কোন পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করবে, এটি আবু সাঈদ মুগ্ধরা শহীদ হয়ে তারা রক্ত দিয়ে আমাদেরকে বলে দিয়ে গেছেন, লিখে দিয়ে গেছেন। এটি জাস্ট আমরা এখন অ্যাকোমোডেট করছি, আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা জেলা সফর করছি, আমরা একেবারে তৃণমূলের যেই লোকজন যারা সত্যিকার অর্থে পরিবর্তনের স্বপ্ন দেখে, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কেন আপনার নতুন শক্তি প্রয়োজন, কেন নতুন একটি দলের, যেই দলটি কিনা তারুণ্য নির্ভর, যেই দলটি কিনা সত্যিকার অর্থেই গণঅভ্যুত্থানের শক্তি, যে দলটি কিনা সত্যিকার অর্থেই শহীদদের স্পিরিটকে, গণতন্ত্রের যে স্পিরিট, এই স্পিরিটকে কাছে নিয়ে, সাথে নিয়ে মানুষের যে গণ অধিকারের যে জায়গা, মানুষের যে মৌলিক অধিকারের জায়গা, মানুষের যে ভোটাধিকারের জায়গা, মানুষের যে কথা বলার জায়গা, গণমাধ্যমের যে জায়গা, সেই নতুন বাংলাদেশের কথা কিন্তু আমরা বলছি। এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি হচ্ছে, সেটি আমরা তৃণমূল থেকে প্রচণ্ড রকম সহযোগিতা পাচ্ছি। আমরা দেখছি যে একজন গ্রামের কৃষক এসে আমাদের ঘাড়ে হাত রেখে বলছে যে হ্যাঁ, তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে থাকতে চাই, নতুন স্বপ্নে আমরা আসলে উজ্জীবিত হতে চাই। সো এটি ডেফিনেটলি আমাদের কাছে মনে হয় যে এই আন্দোলনের একটি বড় সফলতার জায়গা। দেখুন জাহিদ ভাই যেটা বলছিলেন, এরকম করে যদি আরও 10টি দল আসে, সেই 10টি দলকে আপনি আমন্ত্রণ জানানোর মতন যদি উদারতা তৈরি না হয়, তাহলে আপনিও কিন্তু ফ্যাসিস্ট। এই নতুন শক্তিগুলোকে যদি আপনি পজিটিভভাবে রিসিভ করতে না পারেন, তার মানে বুঝতে হবে আপনার কোথাও ভয় আছে, বুঝতে হবে আপনি কোথাও কোথাও ম্যান্ডেট হারানোর, আপনার যে জনসমর্থন, এই জনসমর্থন হারানোর একটি কনফিউশনের মধ্যে আছেন। এই কনফিউশনের মধ্যে থাকার তো আসলে সুযোগ নেই। আপনাকে এই জায়গাটাতে আসতে হবে। আপনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলেন, আপনি সত্যিকার অর্থে যদি যেই সাংবিধানিক মুক্তির কথা আমরা বলি, সেই সাংবিধানিক মুক্তির কথা আপনি যদি বলেন, তবে আপনার এই উদারতার জায়গায় আপনাকে নিয়ে আসতে হবে, আপনাকে ওই উদারতার জায়গা নিশ্চিত করতে হবে যে আপনি সবাইকে, আপনি আপনার জায়গায়, আপনার যে রাষ্ট্র, এই রাষ্ট্রে আপনি অবস্থান দিবেন, এবং সে তার কথা বলবে, সে তার পলিসির কথা বলবে, সে ফিলোসফির কথা বলবে, যা পছন্দ হবে তার কাছে মানুষ যাবে। আমরা বুঝতে পেরেছি। জাহিদ ভাই বলছিলেন নতুন দল, আমরা সেই দলকে অভিনন্দন জানাই। আরও বাংলাদেশে এরকম দল আসুক, এবং যারা হচ্ছে মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের সত্যিকারের বিজয়ের কথা বলুক। মাত্র 5 মাসও হয় নাই, 4 মাস চলছে 24-এর যে গণ অভ্যুত্থান, তাকে ধারণ করে নতুন যে সরকারটি হলো, অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয় তাকে এই 5 মাসে মার্কিং করার মতো বা মূল্যায়ন করার মতো আসলে কোনো জায়গা এখনও তৈরি হয় নাই। তারপরেও যদি একটু বলতেন 4 মাসে 24-এর আকাঙ্ক্ষা আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে বা হলো মনে করছেন, বা দেশ এবং জাতি গঠন যে প্রক্রিয়া আমরা বলছি, সেই জায়গায় যে সুন্দর রাজনীতির কথা আমরা বলছি, বা যেই আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই যাত্রার কিছুটা কি শুরু হলো? আমি মনে করি শুরু হলো। এবং একটা কথা আমি একটু প্রধান উপদেষ্টার একটা উক্তিকে ব্যবহার করতে চাই। তিনি একটা পত্রিকার সাথে ইন্টারভিউতে বলছিলেন, সরকার একটা মহা ইঞ্জিন, এটা
বন্ধ ছিল, এটাকে উনি চালু করার চেষ্টা করছেন, গতি দেওয়ার চেষ্টা করছেন, আস্তে আস্তে গতি পাবে উনি এটা বিশ্বাস করছেন। সমালোচনার জায়গা আছে, সমালোচনা। এবং একটা কথা একটু বলে রাখা ভালো, মানে এই প্রথম আমরা এমন একটা সরকারকে সমালোচনা করছি যে সমালোচনা আমরা আমাদের বন্ধুকে করি, আমাদের শত্রুর একটা সমালোচনা আছে। আমি সরাসরি বলি, মানে বিগত রেজিমের বিরুদ্ধে আমার অন্তত ১৩ বছরের অ্যাক্টিভিজমের রেকর্ড আছে, যেখানে বিশেষ করে ১৪ সালের পর থেকে যাই ঘটুক আমি বলছি তোমাকে যেতে হবে, বিকজ আপনি অবৈধ সরকার। পেঁয়াজের দাম ৩০০ টাকা কেন? সরকার যেতে হবে। আমরা চাইতাম যে কোনোভাবে বিপদে ফেলে। এবার আমরা যেটা করছি এটা একটা খুব বড় পরিবর্তন। বাংলাদেশে মানুষজন একটা সরকারকে দীর্ঘ সময় পর ওন করছে। অল দ্য পলিটিক্যাল পার্টিস যারা সমালোচনা করছেন তারাও ওন করে সমালোচনা পজিটিভ করছেন। বাংলাদেশ। এটা একটা বিরাট ব্যাপার যে এই সরকারটা আমাদের। এই সরকার যদি কালকে কোনো বিপদে পড়ে, যারা কট্টর সমালোচক আছে আপনি দেখবেন সবাই সরকারের পেছনে দাঁড়িয়ে গেছে। ভারত ইস্যুতে যখন হলো দেখবেন মাঝে আমাদের মধ্যে এক ধরনের ডিভাইসিভ অ্যাটিটিউড ছিল, যখন ভারতের সাথে সমস্যা হচ্ছে সবাই সব ছেড়ে ছুড়ে সরকারের সাথে। আর যদি আগের সরকার হতো আমরা অনেকে খুশি হতাম, আমি হতাম, আমি বলছি, কিন্তু আমি চেয়েছি ওই রেজিম সমস্যায় পড়ুক, কারণ আমি ওন করি নাই, ওই সরকার আমার না। তো ধরুন একটা খেলা হচ্ছে, খেলাটা ফেয়ার, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি পরীক্ষায় থার্ড হয়েছেন, আপনি ফার্স্টকে কিন্তু স্বীকার করেন, কারণ আপনি বিশ্বাস করেন যে এই গেমটা ফেয়ার। কিন্তু আপনি যদি জানতে পারেন যে ফার্স্ট বয়কে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল, আপনি ফার্স্ট বয়কে আর ফার্স্ট হিসাবে মানবেন না। আপনি খেলায় জিততে হবে না, আপনি খেলায় হারতে পারেন, কিন্তু আপনি যদি গেমটা ফেয়ার হয়েছে মনে করেন, আপনি তখন ওন করেন তাকে। আমরা একটা ফেয়ার গেমে ছিলাম না। আর এই সরকার গেমে যায় নাই, কিন্তু এটা যেহেতু আমাদের প্রত্যেকের অসংখ্য মানুষের ম্যান্ডেট, রক্তের ম্যান্ডেটের সরকার, আমরা ওন করছি। সো তারা ভালো পথে আগাচ্ছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে তারা শেখ হাসিনা তার যে রেজিম সেটা বাংলাদেশকে যে জায়গায় রেখে গেছে, দ্য টাস্ক ইজ রিয়েলি ভেরি টাফ। আবার সমস্যা আছে, প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, ড্রব্যাক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি কিছু হতে পারতো, আরও বেটার সার্ভিস হতে পারতো, সেগুলো আছে। কিন্তু আমি মোটা দাগে মনে করি তারা যে জিনিসটা চাইছে সেটা করবে। তবে একটা জায়গায় আমি একটু সতর্কতা দিতে চাই, এটা খুব জরুরি। সাম্প্রতিক সময়ে আমরা অন্তত দুজন উপদেষ্টার মন্তব্যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা বিভেদের সুর দেখতে পাচ্ছি। একজন হচ্ছে তথ্য উপদেষ্টা, যদিও তার পরবর্তীতে সেই কর্মকর্তার স্টেটমেন্ট ঠিক না বলে বলা হয়েছে, কিন্তু তিনি যেটা বলেছিলেন যে এই সরকার মানে চাইছে না, মানে সফল হোক চাইছে না রাজনৈতিক দলগুলো, তারা উইথড্র করেছেন। আচ্ছা, আরেকটা হলো এটা উইথড্রন হয় নাই, ওটা যেহেতু একদম অন রেকর্ড আছে, আগেটা তো গোপন ছিল ভেতরের মিটিং, সেটা হচ্ছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজনৈতিক দলগুলোকে ব্লেম করে বলছেন যে আপনারা 53 বছর কি করেছেন, সংস্কার তো করেননি, সো সংস্কার করতে হবে। সো সংস্কার করতে হবে, কতটুকু করবে সব ঠিক আছে, কিন্তু আমি প্রায় একটা কথা বলছি, এই মুহূর্তে সৈয়দা রিজওয়ানা হাসানকে দীর্ঘদিন সরকার বিরোধী অ্যাক্টিভিজম করেছেন, ওনার হাজব্যান্ড গুম হয়েছিলেন, ওনাকে আমি ধারণা করি ওনার মুখ বন্ধ করার জন্য, এবং সর্বশেষ মুভমেন্টের সময় উনি রাস্তায় ছিলেন। কাদেরকে বলছেন? সেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, তাদের মানুষ শুধু জুলাই আগস্ট না, 15 বছর সিস্টেম্যাটিকলি তারা টর্চারের শিকার। সো এগুলো আমরাই তো। তো আমি এইটা দেখতে চাইবো যে সরকার সাফল্যের জন্য সবার সাথে একটা ভালো যোগাযোগ, দেশ গঠনের জন্য কিছুটা বাধা হতে পারে, বাধা হতে পারে, সেই ঝুঁকি আছে, এবং যোগাযোগগুলো হোক। আমি এখানে নাগরিক কমিটির একজন আছেন তাহসিন, ওকে আমি যেটা বলতে চাই সেটা হলো খোলাখুলি যদি বলি, যেমন ধরুন প্রেসিডেন্টকে অপসারণ বিষয়ে ওনারা এবং বৈষম্য বিরোধীরা মিলে একটা আলটিমেটাম দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে যখন বিএনপিটা মানলো না, তারপর ওনারা কিন্তু সবার সাথে আলোচনা সহ বিএনপির সাথেও আলোচনা করতে গেছেন। আচ্ছা, এই ঘোষণাটা দেওয়ার আগে কি বিএনপির সাথে আলোচনা হতে পারতো না? হতে পারতো না যে বিএনপিকে কনভিন্স করে তারা একসাথেই এই দাবিটা আনলেন? এটুকুই চেয়েছি। আমরা প্রত্যেকেই এই দেশের প্রো ফোর্স, এই দেশের পক্ষে থাকা ফোর্স। বিএনপি আগে সরকারে যখন ছিল ক্রিটিসিজম ছিল, ওনাদের দল যেটা তৈরি হচ্ছে, ওনারা যদি ক্ষমতায় যায়, আমি আজকে লিখে দেই সেই সরকারের বিরুদ্ধে ওনাদের টপরা করবেন তা বলছি না, দুর্নীতি হবে, কিছু মানুষ দুর্নীতিতে জড়িত হবে না, আমি লিখে দিচ্ছি এগুলো, কিছু কিছু জায়গায় মিসম্যানেজমেন্ট থাকবে, কিন্তু তারপরও কি আমরা বলবো ওনারা দেশকে ভালোবাসছেন না? সো এই মুহূর্তের মধ্যে কথাটা হচ্ছে শুধু আওয়ামী লীগ না, আমি এই কথাটা বলি, যারা আওয়ামী লীগের বেনিফিট পায় নাই, আমি এমন অনেক আওয়ামী লীগেরকে চিনি যারা বংশ পরম্পরায় আওয়ামী লীগকে একটা সেকুলার পার্টি হিসেবে পছন্দ করেছে, বংশ পরম্পরায় ভোট দিয়েছে, তারাও কিন্তু ওই পার্টিটার সাথে এখন আর নেই, তারাও এই সরকারের সাথে আছে। তো সব যদি হয় আমরা একটু আলোচনা করা, এইটুকু নিশ্চিত করতে পারলে আমাদের এতটুকু সৌন্দর্যবোধ থাকলে অন্তত আমাদের সামনের সিদ্ধান্তগুলো আরো সুন্দর হতে পারে। রিয়াজ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। ভাই যে জায়গাটা বলছিল যে ধরেন সবার মধ্যে একত্রিতভাবে থাকা, মানে ঐক্যবদ্ধ থাকা, এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা আমাদের জন্য খুবই জরুরি, এবং পাশাপাশি হচ্ছে আমরা
আজীবন ধরে আমাদের যে বিভক্তির রাজনীতি, এই জন্যই তো মূলত হচ্ছে যে আমাদের একে অপরের দোষারোপ এবং হচ্ছে যে আমরা এই ধরনের পরিস্থিতিতে আসলে এসে পড়েছি। এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে সবার সঙ্গে আগামীর বাংলাদেশের কথা চিন্তা করে আপনাদের সমঝোতা বা আপনাদের বোঝাপড়াটা কতটুকু রাজনৈতিক দলগুলো এবং সরকার? কারণ আপনাদের অভ্যুত্থানের স্টেক হোল্ডার 3 জন অন্তত সরকারে আছে, সেই জায়গায় আসলে আপনাদের বোঝাপড়াটা কতটুকু? জি, আমরা সরকারের প্রশ্নটা আসলে সরকারের উত্তর সরকার দিলেই ভালো হয়। তারপরেও যেহেতু আপনি আপনাদের জিজ্ঞেস সঙ্গে করেছেন, তাদের বোঝাপড়া আর কি। হ্যাঁ, যতটুকু বোঝাপড়া আছে আমরা চাই যে তাদের সাথে একটু দূরত্ব রাখতে। আমি আর আপনি খুব ভালো বলছিলেন যে শব্দটি আসলে 16 বছর স্বৈরাচারীর সবচেয়ে বড় টুল হিসাবে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি। আপনি দেখবেন যে যখনই তার কাউকে কোনো দলকে কোনো পক্ষকে দমন করতে হয়েছে, তাকে ট্যাগিং করা হয়েছে, তাকে ফ্রেমিং করা হয়েছে, ফ্রেমিং করার মাধ্যমে তাকে সিঙ্গেল আউট করে দেওয়া হয়েছে এবং এমন ট্যাগিং এমন ফ্রেমিং করা হয়েছে যে অন্য দলগুলো তার পক্ষ নিলেও এমন একটা অবস্থা দাঁড়াবে যে সে একেবারে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়ে পড়লো, এমন একটা জায়গা তারা তৈরি করতেন। তো এটি খুবই জরুরি যে এই সিঙ্গেল আউট রাজনীতিটা আমরা এত বছর দেখেছি, যে বিভাজনের পলিসি রাজনীতিটা আমরা এত বছর হচ্ছে প্র্যাকটিস হতে দেখেছি, যে নোংরামিটা আমরা দেখেছি এত বছর, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেটি আমি শুরুতেই বলেছি যে দেখুন, দোষারোপের অপরিহার্য ডেফিনেটলি আপনি অনেক বেশি ব্লেম করতে পারবেন, আপনি অনেক রাজনীতির স্বার্থে আপনি অনেক কটু কথা বলতে পারবেন। সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় না যে আপনি বাইরের দেশের রাজনীতি দেখেন, হ্যাঁ, সেখানে আপনার ব্লেম গেম আছে, সেখানে আপনার ডিফ্রেম করা আছে, ফ্রেমিং করা আছে, সবই আছে, বাট সেখানে মিনিমাম একটা বিউটি আছে। তো ওই মিনিমাম বিউটিটা আমরা প্র্যাকটিস করতে পারি। আর আপনি যে জায়গাটাতে এসেছেন সেই জায়গাটাতে আসলে মানে আমার মনে হয় না যে বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশের ভালো চায় এবং বাংলাদেশের প্রশ্নে যারা এক, তারা কিন্তু এই প্রশ্নেও এক যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যেই ঐক্যবদ্ধতার কথা আপনি বলছেন, কিছুদিন আগে যখন আমরা দেখেছি যে ভারতের একেবারে ক্রমাগত যে বাংলাদেশকে আক্রমণ করা, তাদের গুটি কয়েক মিডিয়া দিয়ে এবং তাদের যে সরকার, সেই সরকারকে দিয়ে, তো আমরা দেখেছি যে সেই প্রশ্নে কিন্তু দেখবেন যে বাংলাদেশ সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছিল। এই উদ্যোগটা আমি ইভেনচুয়ালি দাবি জানাই, যেমনটা জাহিদ ভাই বলছিলেন যে এটা হওয়া উচিত। দেখেন, প্রধান উপদেষ্টা রুটিন করে তার প্রত্যেক দিন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসতে হবে এমনটা না। তবে আপনি হয়তো মাসে একবার তো আপনি একবার সবাইকে ডেকে কাছে বসে আপনি তো আলোচনা করতেই পারেন যে আগামীর দেশকে আপনি বা আগামীর 1 মাস বা আগামীর 2 মাস আপনি কীভাবে, ইটস নট নেসেসারিলি তার প্রেসক্রিপশনে আপনার চলতে হবে, ইটস নট দ্যাট, আমরা সেটি বলছি না। তবে আপনি যখন বাংলাদেশের প্রথম সারির সবগুলো রাজনৈতিক দলকে পাশে নিয়ে বসবেন, তাদের সাথে আপনি আলোচনা করবেন, এটাই বাস্তবতা যে তারা আপনাকে খারাপ পরামর্শ দিবেন না, তারা আপনাকে বিপদে ফেলতে চায় না বলেই তো 3 মাস 4 মাস আমরা দেখছি যে তারা ভালো করছে। কিছু জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো তো আসলে দেখুন আপনার বর্তমান যে সরকার আছে, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, তারা বাংলাদেশকে যেই জায়গা থেকে টেক ওভার করেছে সেই জায়গায় আপনি দেখেন অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল। যেই জায়গা থেকে টেক ওভার করেছে সেই জায়গায় রাষ্ট্রের এমন কোনো যন্ত্র নাই যে যন্ত্রে আপনার জং পড়া ছিল না, যে যন্ত্র একেবারে ভেঙে চুরে নষ্ট হয়ে যায়নি। এমন একটা অবস্থান থেকে যখন কোনো একটা রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব কেউ গ্রহণ করে, সেই রাষ্ট্র পরিচালনাটা আসলে কতটা কষ্টসাধ্য, কতটা ডিফিকাল্ট, এটা তো আসলে আমরা কিছুটা হলেও বুঝি। তো সেই জায়গাটাতে আমরা জাস্ট এটা আমরাও বলতে চাই যে সকল রাজনৈতিক দলের সাথে মিনিমাম যে বোঝাপড়া সেটা থাকা দরকার এবং এটাকে আরো বেশি ফাংশনাল করা দরকার, মাঝে মাঝেই বসা দরকার, মাঝে মাঝে তাদের সাথে কথা বলা দরকার। রিয়াজ যেটা বলছিল জাহেদ ভাই, যে পুরো রাষ্ট্র ব্যবস্থার পুরো মেশিনারিজের পুরোটা কলাপস করে গেছে, এরকম একটা সিচুয়েশনে শুধু তো রাষ্ট্র ব্যবস্থা না, আমরা একেবারে গোড়ার দিকে যদি দেখি যে ইতিহাস, সেটা নিয়েও কিন্তু হচ্ছে যে দুভাগে বিভক্ত করে ফেলার একটা অপপ্রয়াস হয়েছে। তো এই যে 53 বছরে মানে মুক্তিযুদ্ধের যে বয়ান তৈরি হয়েছে আমাদের, সেটা আসলে কতটুকু জাতি গঠনে আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারছে, নাকি আমার দলের ন্যারেটিভ থেকে আমি চিন্তা করছি তার দলে, এইভাবে এই ইতিহাসের এই জায়গাটা যদি আপনি একটু মূল্যায়ন করেন। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, মানে এটা খালি দলও না। আমি একটা উদাহরণ দিই, মানে আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছিল। আমি আপনাকে প্রশ্নটা যদি করি, ধরুন মৌলানা ভাসানীর কি মুক্তিযুদ্ধের পুরো জার্নিতে কোনো অবদান নেই? উনি শেখ মুজিবুর রহমানের নেতা ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি যখন তৈরি হলো তার আগ পর্যন্ত উনিই বড় নেতা, এবং আওয়ামী মুসলিম লীগ যখন তৈরি হয় উনি আর সোহরাওয়ার্দী মিলে এটা তৈরি করেছেন। শেখ মুজিবুর রহমান তখন বয়সও বেশি ছিল না, উনি কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, কিন্তু ওনাদের নেতা ছিলেন। আপনি কোথাও দেখেন যে উনি আছেন আমাদের হিস্ট্রিতে? সরিয়ে রাখে, আচ্ছা উনি তো না হয় ন্যাপ করেছেন, বিরুদ্ধে চলে গেছেন একটা পর্যায়ে। তাজউদ্দিন আহমেদ
মারা গেছেন জেলে। উনি যদি মুস্তাকদের সাথে হাত মেলাতেন, 4 নেতা সহ উনি সহ বেঁচে থাকতেন এবং তিনি মন্ত্রিসভায় যেতেন, আরো অনেক বড় আরো কিছু অনেক হতো। বড় কিছু। জীবন দিয়ে শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের সাথে। তার আগে তাকে অপমানও করা হয়েছে, তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়েছিল। সে তাজউদ্দিনের কি অবদান নেই? আমাদের যুদ্ধের সময়টা স্টিয়ারিং কার হাতে ছিল? এগুলো আমি এখন বাদ দেই। তাজউদ্দিন আহমেদের সন্তান জনাব সোহেল তাজ, মিস শারমিন, তারা প্রকাশ্যে বলছেন, বইও লিখেছেন, বইও শেখ লিখেছেন, মুজিব হ্যাঁ, নেতা পিতা, সেখানে অনেক এবং কিছু তারা বলেন। তাদের এই দুঃখের কথা। আমাদের একটা প্রজাতন্ত্র দিবস কি হতে পারতো না? আমাদের যেদিন স্বাধীনতার ঘোষণাপত্র আমরা ঘোষণা করেছি, সো ওনারা ওনাদের দলের মানুষজন, জিয়া কি করেছেন বা অন্য কে কি করেছেন বাদই দিলাম, ওনারা ওনার দলের মানুষকেও কি মূল্যায়ন করেছেন? সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন না? শেখ মুজিবুর রহমানের অবর্তমানে আমাদের প্রবাসী সরকারের আমরা কি দেখি এই নামগুলো আসে? সো আওয়ামী লীগ চেষ্টা করেছে একজন ব্যক্তিকে সবকিছু করে ফেলা। দ্যাট ওয়াজ দ্য মেইন প্রবলেম। ওনারা দলের ইতিহাসও লেখে নাই, দেখবেন আপনি। ওনারা জাস্ট একটা ব্যক্তির ইতিহাস লিখেছে, তার জন্য দলের মানুষের প্রতিও অবিচার করেছে। সো আমাদের ভবিষ্যতে কাজ হবে একটা বিভিন্ন দিকে ইতিহাস দেখার পথ খোলা। সঠিক ইতিহাস লেখা এই কথাটা কিন্তু ভুল। সঠিক ইতিহাস বলে কিছু এক্সিস্ট করে না। ইতিহাস কতগুলো পার্সপেক্টিভ। 7ই মার্চে শেখ মুজিবুর রহমান কি বলেছেন, উনি একটা ভাষণ দিয়েছেন, কি বলেছেন তার একটা রেকর্ড আছে। আর যে রেকর্ডের বাইরে আছে সেটা নিয়ে বিতর্ক আছে, উনি জয় পাকিস্তান বলেছেন কিনা, কিন্তু কন্টেন্ট তো জানি। কিন্তু এই কন্টেন্টের সময় ওনার মধ্যে কি ছিল, উনি কি ভেবেছেন, এটা কি স্বাধীনতার ঘোষণা বা স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন সামনে, সেটা ছিল নাকি আর কি চিন্তা? এই ইন্টারপ্রিটেশন বহুদিকে আসবে। একটা সুস্থ সমাজে এই ইন্টারপ্রিটেশনগুলো বন্ধ করা হয় না। কিন্তু আওয়ামী লীগ, মানে আপনি এই অঞ্চলে যত ডিজিটাল সিকিউরিটি টাইপের আইন দেখবেন, ভারতের আইসিটি অ্যাক্ট আছে, আমি খুঁজেছি, পাকিস্তানে খুঁজেছি, শ্রীলঙ্কায় খুঁজেছি আগ্রহের কারণে। বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এরপরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে 21 ধারা একটা আছে, যেখানে তাদের জাতির পিতা বঙ্গবন্ধু, তাদের মুক্তিযুদ্ধ, পতাকা, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো নিয়ে একটু যদি স্বল্প করেন, হ্যাঁ, আমাদের স্বল্প করে সময় শেষ করে ফেলছি। কমে আসছে। এগুলো নিয়ে যদি আপনি মিথ্যা তথ্য দেন, এটা দেন 5 বছর পর্যন্ত আপনার কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন, এই আইন করা হয়েছিল। সুতরাং আমরা ভবিষ্যতের বাংলাদেশে দেখতে সবাইকে বলতে দেওয়া হোক, আমরা 3-4টা পার্সপেক্টিভ একত্র করলে রিয়াল ইতিহাসের কাছাকাছি যেতে পারবো ভবিষ্যতে। এইটুকু আপনি থাকুক। 2 মিনিট বলবেন, সেটা হচ্ছে যে এই যে ইতিহাস বিকৃতি হয়ে যাওয়া বা নিজেদের মতো করে লেখা, 24-এর গণ অভ্যুত্থানও একসময় ইতিহাসে এরকম হবে আশঙ্কা করেন? না, আশঙ্কা করছি না। আমরা চাই যে সকল পক্ষের যে দৃষ্টিভঙ্গি, সেই সকল পক্ষের দৃষ্টিভঙ্গি আসুক। এই আন্দোলনের স্টেক হোল্ডার প্রত্যেকটি রাজনৈতিক দল। তবে স্টিয়ারিংটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে ছিল, আমরা তাদের ডাকে এসেছি, তাদের ডাকে আমরা আন্দোলন করেছি, আমরা সফলতা পেয়েছি। প্রত্যেকটি রাজনৈতিক দলের এখানে সম্পৃক্ততা ছিল, তাদের অংশগ্রহণ ছিল, তাদের স্যাক্রিফাইস ছিল, তারা রক্ত ঝরিয়েছে। প্রত্যেকেই এই আন্দোলনের স্টেক হোল্ডার হবে, তারা তাদের দৃষ্টিভঙ্গি দিবে। ইতিহাস পার্সপেক্টিভের ব্যাপার, এটা বিচারাধীন হবে। যারা পড়বে, যারা দেখেছে, তারা তাদের বিবেচনা থেকে এটাকে কতটুকু গ্রহণ করবে, কতটুকু গ্রহণ করবে না, সেটাকে তারা তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। শুধুমাত্র যারাই এটাকে লিখবেন তাদের কাছে শুধুমাত্র অনুরোধ করব, সেই জায়গাটাতে যেন আপনারা অযাচিত বা সেই জায়গাটাতে যেন আপনারা সংকীর্ণ না হয়ে যান। আর ইতিহাসের ব্যাপারে শুধু এতটুকু বলবো, যতটা যেমন করে আমাদের 71-এর ইতিহাস জানা দরকার, অবশ্যই জানা দরকার। এদেশের নাগরিক হিসাবে স্বাধীনতার যুদ্ধের যে ইতিহাস, সেটি তো আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্বের ইতিহাস, সেটি আমাদেরকে জানতে হবে। তার পাশাপাশি আমাদের 71 পরবর্তী ইতিহাসও আমাদের জানা দরকার। 75 পর্যন্ত কি হয়েছিল, সেখানে বাকশাল, জাসদের নেতাকর্মীদেরকে হত্যা, কিভাবে অন্য দলগুলোকে নিষিদ্ধ করে একনায়কতন্ত্র বাস্তবায়ন, এবং কিভাবে করে আবার পরবর্তীতে এরশাদের স্বৈরাচারিতা, কিভাবে করে আবার এই 16 বছরের স্বৈরাচারী রেজিম, এই প্রত্যেকটি ইতিহাস জানার অধিকার আমাদের প্রত্যেকের আছে। সো ইতিহাসকে আমরা কন্টেইন না করে ফেলি, ইতিহাসকে আমরা ন্যারো না করে ফেলি, ইতিহাসকে আমরা কোনো এক জায়গায় আলাদা করে ছোট করে না ফেলি। এটি উন্মুক্ত থাকুক, যে যার মতন করে জানবে, যে যার আইডিওলজি থেকে সেটাকে বিশ্বাস করবে, যে যার আইডিওলজি থেকে এটাকে মানবে অথবা মানবে না। এটিই হওয়া উচিত বাংলাদেশের রাজনীতির আগামী দিন। সো ধন্যবাদ। আমরা যা একেবারে শেষের দিকে চলে আসছে, আপনি 30 সেকেন্ডে একটু বলবেন নতুন বাংলাদেশের যে অভিপ্রায়, সেই জায়গায় আসলে এখন জি। মানে ভবিষ্যতের জন্য বুনিয়াদি কি করা দরকার, ছোট্ট করে? আমি ছোট্ট একটা জিনিস একটু পড়তে চাই, সেটা হচ্ছে আমাদের যেহেতু একটু পরেই আমাদের বিজয় দিবস আছে, আমরা আপনার এই পড়ার মধ্য দিয়ে আমরা এটা আজকে দিয়ে শেষ শেষ করব। করব। আমি আমাদের সংবিধানের প্রস্তাবনার 3য় অনুচ্ছেদের পুরোটাও পড়বো না, একটা অংশ পড়বো। আমরা কেমন দেশে ওখানে লেখা ছিল, আমি একটু পড়ি দেখে। এমন দেশের কথা আমরা বলছি যেখানে, এই জায়গাটা একদম সংবিধানে আমাদের এখনো লেখা আছে, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এই কয়টা শব্দ 71-এ ছিল, 24-এ ছিল,
2024-এও থাকতে পারে, আমি মনে করি এইগুলো এত চমৎকারভাবে লেখা। জি, তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশ ঠিক এটাই এবার হওয়া দেখতে উচিত। চাই। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এসেছেন কষ্ট করে এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।